আর মাস্টারমশাইয়ের নামটা তো অনেক লোকের মুখে এসে গেল, কারেক্ট। যেহেতু আমরা মাস্টারমশাইয়ের যে আদিকালটা জানি বলে, তো উনি কিভাবে ছিলেন আর কিভাবে দুঃখ পেয়েছিলেন ফ্যামিলিতে, সেইগুলি করে উনি হি ওয়ান্টেড টু কমিট সুইসাইড, সেই পর্যন্ত উনি চলে গেলেন, সেটা হলেন। আর তারপরে আর কে কাকে বললেন আপনারা? ওই কালীপদ ঘোষ। না না, গিরিশ ঘোষের জীবনটা ওইরকম জীবনটা হয়নি। আমি বলছি যাকে সুইসাইড করতে চলে গেল, আর এই শরীরটা আমার দরকার নেই, এই জীবনটা আমি সহ্য করতে পারবো না, মাস্টারমশাই ছাড়া আর কোন লোক আছে? ভৈরবী, তোতাপুরি, মানে তোতাপুরি প্রাণ ত্যাগ করতে গিয়েছিলেন গঙ্গায়, মানে না 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 একদম। আরেকজন ছিল পূর্ণ বলে, পূর্ণ একটু বলুন। তারপরে এদেরকে এই যে তপ্ত জীবনের আমরা এক্সপ্লেনটা যদি করি, আমি এইভাবে ক্ষমা করবেন, আমি পূর্ণ জীবনটা শুনতে চাই, একটু বলুন কি হয়েছিল। ওটা তো এই 6 পয়েন্টটা হবে না, মহারাজের মতন মহারাজকে বলতে দিন। আমরা তৎপ্রদান বলে একটা গ্রুপ আছে আয়ারল্যান্ডের, তৎপ্রদান গ্রুপের মধ্যে আমরা এখন একটা ক্লাস নিয়েছি, মাসে মাসে একবার আসবে, সেটা হচ্ছে এইরকম পূর্ণের জীবন আসবে, ওটাতে তোমরা এসে শুনে নেবে, ওকে? আজকে ওটা আমরা হাতে দিচ্ছি না, এখন এক্সাম্পল হিসাবে আমি বলছি। তো এই যে তপ্ত জীবনের মধ্যে সে জীবনটা সহ্য করতে পারছে না, এত যে দুঃখ কষ্ট, সেই দুঃখ কষ্ট থেকে তারা রেহাই পেল ঠাকুরের কাছে এসে। ঠাকুরের জীবনটা থেকে তারা রেহাই পেল না, ঠাকুরের বচন থেকে। ঠাকুর যেখানে বাণী দিয়ে বললেন ওদের, এরকম যে তাদের আশ্বাসন দিলেন, তবে এই জীবনটা কি জন্য, তার উদ্দেশ্যটা কি, এইসব যখন বুঝালেন, তখন দে বিকেম হ্যাপি, দে বিকেম কুল ডাউন। এটাই হলো তপ্ত জীবন। সেকেন্ড, আমি এই ডিটেল ডিসকাশনটা এই 6টা ডিটেল এক্সপ্লেনেশন পরে আমরা করব, ওকে? সেই জন্য ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স প্লিজ কিপ ইট উইথ ইউ। সেকেন্ড পয়েন্ট, কবিবি রিডিতম। কবিবি রিডিতম এর মানেটা কি? আপনারা স্বামী ভূতেশানন্দ মহারাজের তবকথামৃতম বইটা নিশ্চয়ই অনেকের বাড়িতে নিশ্চয়ই থাকবে, সেটাতে আপনারা পড়ে দেখবেন কি সুন্দর এই স্তোত্রটা, এটা কি সুন্দর ব্যাখ্যাটা করছেন। কবিবি রিডিতম, কবি মানে আমাদের উপনিষদ কালে যে মহান ঋষিরা ছিলেন, জ্ঞানীরা ছিলেন, তাদেরকে কবি বলা হয়। কবি মানে কে? যিনি মন্ত্র দ্রষ্টা, উপনিষদের ভাষাতে মন্ত্র দ্রষ্টা, যিনি মন্ত্রকে দর্শন করেন, মন্ত্রকে যিনি দেখেন, তার মানে যিনি মন্ত্রকে, যে মন্ত্রের সারটা অনুভব করছেন, সে তাকে বলা হয় দ্যাট। আরেকটা মেসেজ দেখলাম, somebody wrote that 98 it has become, so some more can be allowed, যারা কিউতে আছে তাদের অ্যালাউ করতে পারে, এরকম বল। যারা ঢুকতে চায় ঢুকতে পারবে, যদি somebody okay let us not worry about that. Okay, yes correct. তো এই যে কবি মন্ত্রদ্রষ্টা, তারা জ্ঞানী বলা হয়। সেই জ্ঞানীরা খুব প্রশংসা করছে তোমার কথাটা নিয়ে, খুব প্রশংসা। আর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বলেছেন, এরকম করে জ্ঞানীরা খুব পছন্দ করছে। তখন আমরা দেখছি ঠাকুরের জীবনে সেই রকম শাস্ত্রজ্ঞ কিংবা খুব বড় পণ্ডিত কিংবা বড় জ্ঞানী, তারা কি ঠাকুরের সঙ্গে তারা মিলেছে, তারা এসেছে, দেখা করেছে, আর ঠাকুর গিয়ে দেখা করেছিলেন? ওইরকম দেখলে, যেটা আমাদের নর্মালি আমাদের মনের মধ্যে একটা এক্সাম্পল আসে, সেটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন জ্ঞানী গুণী লোক, আর উনি এত জ্ঞান ছিল উনার সঙ্গে, উনার কাছে যখন ঠাকুর নিজেই গেলেন আর কথা বললেন, তখন বিদ্যাসাগর একটা কমেন্ট করেন, এই কথাটা তো আমার নূতন আমি শুনলাম বলছি।
মানে উনি বিদ্যাসাগর, সবকিছু পড়াশোনা আছে উনার। উনি বলছেন ঠাকুরের একটি কথাটা শুনে আমি নূতন শুনলাম বলে উনি অ্যাকনলেজ করছেন, কবিবি রিডিতম। ওই রকম আরো কিছু পণ্ডিতরা ঠাকুরের কাছে আসতো। বলুন তো কে কে হতে পারে? পণ্ডিতের নামগুলি মনে আছে? केशव चंद्र सेन, শশধর পণ্ডিত, জ্যোৎস্না দিদি হাত উঠিয়েছে। হ্যাঁ বলো, একজন বলো। হ্যাঁ জ্যোৎস্না দি আপনি আনমিউট করতে পারেন। না বুঝলাম না তো। তুহিনা দি। হ্যাঁ বলছি নারায়ণ শাস্ত্রী, যে শশধর পণ্ডিত, এরা পণ্ডিত, গৌরী পণ্ডিত, গৌরী পণ্ডিত, গৌরী পণ্ডিত, কেশব সেন। হ্যাঁ গৌরী পণ্ডিতের একটা, আমি বলছি এরা ঠাকুরের যে ছেলেরা আসবার আগে একটা ঘটনা ঘটলো। সেটা হলো আমাদের ভৈরবী ব্রাহ্মণীকে নিয়ে। ব্রাহ্মণী বলল, আমি দেখছি শ্রী রামকৃষ্ণ হচ্ছেন অবতার পুরুষ, চৈতন্য দেবের উনি নিজে আবার এসেছেন বলে ও একটা ডিক্লারেশন করলো। এটা নিয়ে মথুর বাবু বলছেন ব্রাহ্মণীকে, আচ্ছা তুমি এরকম বলে যাচ্ছ, এগুলি মানবে কি লোকেরা? তখন ব্রাহ্মণী বলছে ঠিক আছে তুমি পণ্ডিতদের ডাকো। তো সেদিন পণ্ডিতদের ডাকা হলো, একটা সভা, বিদ্বৎ সভা বলা হয়, সেই ডাকা হলো। সেই দিন নারায়ণ শাস্ত্রী এলেন বটে, কিন্তু গৌরী পণ্ডিত আসেনি। কিন্তু নারায়ণ শাস্ত্রী আর অন্যান্য পণ্ডিতরা ছিলেন ওখানে, সব আর্গুমেন্ট গুলি শুনলেন, আমাদের আর্গুমেন্ট শুনে ওরা একটা কনক্লুশন এলো, হ্যাঁ ইনি হচ্ছেন অবতার পুরুষ। মহাভাব বলে যেটা আছে চৈতন্য দেবের, সেটা রামকৃষ্ণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এই কথাটা ওরা অনুমোদন করলো। কিন্তু সেদিন গৌরী পণ্ডিত আসেননি। পরে একদিন গৌরী পণ্ডিত ঢুকছেন দক্ষিণেশ্বরে, ঢুকে ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর আজ সেদিন তো আমি আসতে পারিনি, আমাকে নিমন্ত্রণ দিয়েছিল কিন্তু আমি এলাম না। বলছেন হ্যাঁ ঠিক আছে, সেদিন কি হলো? ঠাকুর তো একটা ছোট বাচ্চার মতো বসে আছেন, ওরা কি কি কথা বললো, শাস্ত্রের অনেক কিছু কথা বললো ওরা। বলে ঠাকুর বলছেন, উনি কিন্তু রিপিট করতে পারছেন না। তখন জানা গেল তারা ইনি হচ্ছেন একজন অবতার পুরুষ বলে ওরা ডিক্লেয়ার করলো। তখন গৌরী পণ্ডিত ঠাকুর কাছে বলছেন, হে ঠাকুর, আমি যদি থাকতাম আমি ওই রকম বলতাম না। যিনি যে পরব্রহ্ম অবতার রূপে এসেছে এখন, সেই যে পরব্রহ্ম আগে আগে অনেক অবতার নিয়ে এসেছে, সেই পরব্রহ্ম এখন তোমার মধ্যে আছে, ওটাই আমি দেখতে পাচ্ছি। শুধু তোমাকে অবতার পুরুষ বলে সেই নিম্ন স্তরে আমি রাখতে চাই না তোমাকে, তুমি সাক্ষাৎ সেই পরব্রহ্ম বলে উনি প্রণাম করছেন। তো কবিবি রিডিতম, এটাতে দেখবো কত সুন্দরভাবে আমরা বুঝতে পারছি কত কত মেধা লোকেরা এসেছিল, এসে ঠাকুরের কাছে। সেই জন্য স্বামীজি একটা জায়গাতে বলছেন আমি when I have seen in my master, উনি বলছেন আমেরিকাতে একটাই লেকচার দিয়েছিলেন ঠাকুরের সম্বন্ধে, মাই মাস্টার বলে। সেই মাই মাস্টার বইতে, ছোট বই আপনারা দেখতে পারবেন, ওটাতে স্বামীজি একটা জায়গাতে বলছেন, there were people who were graduates from the Calcutta University who used to sit under the feet of this man, my guru, he says. My guru was not a lettered man. He did not read. He didn't go to university. He didn't have degrees. But the people from Calcutta University who were holding degrees, they used to come and sit under the feet of my guru, he says. So, জ্ঞানীরা ঠিক ঠিক বুঝতে পেরেছে। যাদের পুরোপুরো ভালো জ্ঞান নেই, মানে যাদের অহংকার থাকে কিংবা যাদের যাদের দোষ থাকে তাদের চরিত্রের, তারা কিন্তু ঠাকুরকে ঠিক ঠিক বুঝতে পারেনি। কিন্তু ঠিক ঠিক জ্ঞানীরা ঠাকুরকে ঠিক অবতার পুরুষ বলে বুঝতে পেরেছেন। এর মধ্যে আরো রিনাউন্ড স্কলার যদি বলতে হয়, আমাদের কেশবচন্দ্র সেন হিমসেলফ। কেশবচন্দ্রনের লাইফটাই একটা বিরাট একটা ট্রান্সফরমেশনটা হলো। যিনি ব্রাহ্ম সমাজে থেকে, ব্রাহ্ম সমাজের আমরা অনেকে এখনো ব্রাহ্ম সমাজের কোনো কোনো জায়গাতে ব্রাঞ্চেস আছে,
আমার কাছে রাঁচিতে একজন মহিলা ভক্ত আসতেন বয়স্কা, তিনি ব্রাহ্ম সমাজের মেম্বার। উনি তাকে নিজেকে উনি ব্রাহ্ম ভক্তই বলতেন। উনি আসতেন, আমাদের আশ্রমে আসতেন, আমার কাছে বসে অনেক কিছু গল্প টল্প শুনতেন। আমিও খুব ভালোবাসতো ওনাকে, ওনার কাছে গল্প শুনতাম, ব্রাহ্মণ গল্পগুলি। তো উনি বলতেন কেশব সেনের লাইফে আমরা যেটা দেখলাম ঠাকুরের কাছে এসে একটা ট্রান্সফরমেশনটা হলো। ইট ওয়াজ নট মিয়ারলি হি ওয়াজ দ্য হেড অফ ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের যে যে কি বলে ওটা, যে ব্রাহ্ম সমাজের যে গোল অফ লাইফ কিংবা হোয়াট দে শুড থিঙ্ক অ্যাজ এ ফিলসফি অফ লাইফ, ওটার মধ্যে ভগবানের যে স্বরূপ কিংবা ভগবানের যেটা নির্গুণ এলাকাটাই ওটা উপাসনা করার উচিত, যেটা সগুণ সাকারটা উপাসনা করতে নেই, এইরকম ব্রাহ্মণ সমাজের রুলই ছিল। সেখানে নারায়ণ সই করেছিল, আবার রাজাও সই করেছিল, এরা সব করে করে ঠাকুরের কাছে এলো। কিন্তু কেশব সেনের জীবনীতে আমরা দেখতে পারি ফাইনালি হি বিকেম সো মাচ devoted to the Parabrahman in the form of goddess Makali. So he accepted Makali. That is one of the things. Once Sri Ramakrishna is talking to Keshav Sen, আর কেশব সেন বলছেন, বাহ আপনি তো খুব ভালো ভালো কথাগুলি বলছেন, খুব শুনতে তো খুব ভালো লাগছে। তখন ঠাকুর বলছেন, আমি কি বলি? তখন কেশব সেন ওখানে ঢুকে বলছেন, হ্যাঁ হ্যাঁ আপনি বলেন না, আপনাকে তো সব মা দেন। এরকম করে he certifies, he goes to that extent. So you can understand the transformation in the life of Kavi, this Kavi, যারা জ্ঞানী পুরুষ। আর কবিবি রিডিতম, তারপরে আমরা বলবো কলমশাপহম। কলমশ মানে এটা কি? কলমশ মানে ইংলিশে বলতে গেলে impurity. So the impurity can be two types. One is physical and another is mental. So physical purity, mental purity, এই দুটো জিনিস আমাদের রাজযোগে আমরা সব দেখতে পাচ্ছি কিভাবে এই যে পিউরিটি আনা যায়, ইমপিউর যেটা হয়ে গেল তাকে কি করে পিউরিফাই করা যায়। সেই জন্য আমাদের জলের ব্যবহার করা হয়, অগ্নির ব্যবহার করা হয়। আমরা রামায়ণে পড়ছি যখন সীতাজিকে, মা সীতাকে লঙ্কা থেকে বার করা হলো, তখন রাম নাকি বললেন তুমি অগ্নি প্রবেশ হয়ে চলে এসো। অগ্নি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মেথড অফ পিউরিফাইং দ্য বডি। তো সেটা বলা হয়। সেই রকম জল আছে। জল আমরা আরতির আগে কিংবা আমরা যদি বাড়িতেই যখন পুজো করতে বসি কিংবা জপ করতে বসি, পাশে গঙ্গা জল থাকে, সেটা 2-4টা ফোঁটা আমরা হাতে নিয়ে আমরা সিঞ্চন করি আমাদের মাথার উপরে। কারণটা কি? ওই গঙ্গা জলটা আমার বডি মাইন্ডকে পিউরিফাই করবে। সো পিউরিফিকেশন ডিফারেন্ট ভ্যারাইটিস আর দ্যার, কিন্তু এইসব পিউরিফাই করা হয় কলমশাপহম, যিনি আমাদের কলমশগুলি উনি নিয়ে নেন, উনি বার করে দেন। আপহম মানে রিমুভাল। হি রিমুভস আওয়ার কলমশা, আওয়ার ইম্পিউরিটিস। একটা ঘটনা তো আমি মনে পড়ছে, যেটা যিনি পাপ করলেন, উনি এমন কোনো পাপ নেই মানে আমাদের হিস্ট্রিতে যে পাপটা উনি করেননি। সেইরকম একটি লোক এসে দাঁড়িয়েছিল দক্ষিণেশ্বরে, আর ঠাকুর ভিতরে বসে আছেন ছোট খাটিতে। উনি বলেই যাচ্ছেন, লোকেরা বসে আছে ওনার কাছে, তারা উনি ওখান থেকে দেখছেন ওই দরজার বাইরে একটি লোক দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ গেল, যারা যারা এসেছে ঠাকুরের সঙ্গে কথা বললো, তারা উঠে চলে গেল। এমন খুব সুন্দর ওটা লিখছেন, কথা মধ্যে শ্রীম লেখাটা পড়ে দেখবেন, খুব ইন্টারেস্টিং। আর ঠাকুর বাইরে এসে সেই ছেলেটিকে ধরছেন, আরে তুমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছো কেন, ভিতরে এলো না কেন? তখন ও বলছে, আমি তো পাপী, কত পাপ আমি করেছি, তুমি তো কোনো পাপই নেই, তুমি পুণ্যবান, তোমার কাছে আমি কি করে তোমার কাছে আসবো? সেই জন্য আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। তখন ঠাকুর তার কাছে এসে তাকে হাত দিয়ে তার টাচ করছেন। জেনারেলি ঠাকুর তো টাচ করেন না সবাইকে, এই ছেলেটি কে জানা নেই।
আর কোত্থেকে এসেছে কেউ জানে না, আর ঠাকুরও জানেন না তাকে, কিন্তু তাকে পিঠে হাত দিয়ে উনি বলছেন, দেখ আমি পাপী এটা বলতে নেই, এরকম যদি তুমি বলতে থাকো তুমি সত্যি সত্যি পাপী হয়ে যাবে, কখনো বলতে নেই। কি বলতে হবে? তখন ও থাকাচ্ছে ঠাকুরের মুখে, তখন ঠাকুর বলছেন, আমি মা দুর্গার ছেলে, আমার মা দুর্গার ছেলে যখন হয় তখন আমার কি কোনো পাপ আমার কাছে আসতে পারে? এইভাবে তুমি বলবে আমার মা দুর্গা, আর আজকে থেকে কোনো পাপ করবে না। In one word, in one sentence, Thakur has completely transformed that person. এইরকম যত লোক আসে ঠাকুর কাছে তাদের পাপগুলি উনি নিয়ে নিলেন। ওটাতে গিরিশ ঘোষ যেটা বললো আমার পাপগুলি তো উনি নিয়ে নিলেন, ও পরে একটা জোকিংলি অফকোর্স উনি বললেন, যদি আমি জানতাম আগে আমার সব পাপ উনি নিয়ে নিতেন আরো কিছু পাপটা করে আসতে পারতাম, বলে উনি জোকিং, বিকজ উনি সাহিত্যিক লোক তো সেই সাহিত্যিক ভাষাতে উনি বলে দিলেন। তার মানে দেখো কত লোকের উনি পাপটা উনি নিজের টেনে নিয়েছিলেন। সেটা কিন্তু খুব আশ্চর্য লাগে ঠাকুরের জীবনীতে। মানে মানুষ স্বামীজি বলছেন একটা জায়গাতে, এ গুরু ক্যান transfer the knowledge to the disciple. He can transfer. The transfer of what? Transfer of knowledge. Knowledge is not touched by the five senses. It cannot be seen, it cannot be heard, it cannot be, nothing can be done. Kintu the knowledge is within. I am the divinity, I am the self. Eta knowledge ache. This knowledge can be palpably transferred to Shishya. তাকে ট্রান্সফার করা যায়। ঠিক সেই রকমই আমাদের পাপগুলি যেটা আমরা কুকর্ম করে পাপটা সঞ্চয় করেছি সেই সব পাপগুলি আরেকজন ক্যান ইজিলি বি টেকেন, হি ক্যান ট্রান্সফার ইট টু হিমসেলফ। সেটা আমরা দেখতে পাচ্ছি ঠাকুরের জীবনীতে, এটা খুব আশ্চর্য লাগে। কলমশাপহম, এটা যখন আমরা পাঠ করি কিংবা শ্লোকটা যখন উদ্ধৃত করি তখন আমাদের মনের মধ্যে এটা আসবে, হে ঠাকুর আমার প্রার্থনা তোমার কাছে এটাই, আমি জানি কিংবা অজানি কিন্তু কত পাপ আমি করছি, ডেইলি আমার দ্বারা অনেক পাপ করা হচ্ছে, আমি জানি না কেন, কিন্তু সেই পাপগুলি তুমি নিয়ে নাও, আমি আর রাখতে চাই না, এই পাপটা যেন আমাকে ক্ষতি না করে। এইরকম করে আমরা প্রার্থনা করতে হয়, তখন ঠাকুর অবশ্যই আমাদের পাপগুলি নিয়ে নেবেন। তো কলমশাপহম শ্রবণ মঙ্গলম। এখন কলমশাপহমে is there any other example? Anybody can remember? Jayanto is wanting to say something. Yes. Now, okay. কাকে বলছে একটু জয়েন্টে আনমিউট করলো তো, সে আমি ভাবলাম তুমি হয়তো কিছু বলবে। হ্যাঁ, ভুল হয়েছে। হ্যাঁ, এই যে পাপ, চন্দ্রানী, থ্যাংক ইউ মহারাজ। দানাকালী বা সুরেশ মিত্র যে মদ্যপান ত্যাগ করেছিলেন সেটাও তো ওনাদের মনের পরিবর্তন হয়েছিল, মনের পরিবর্তন, সেটা কি বলতে পারি? তাদের খারাপ অভ্যেস দূর করেছে। কারেক্ট। কেননা তার স্ত্রী কত যে কষ্ট পেল, সে ঠাকুরের কাছে এসে কতবার কেঁদেছে, আর মায়ের কাছেও কতবার এসেছে, তো সেই তাদের জীবনীতে একটা তো শান্তি তো আনলেন ঠাকুর। কারেক্ট। এটাও ঠিক। যারা পাপটা এরকম দিয়ে দিল ঠাকুরের কাছে আর ঠাকুর নিয়ে নিলেন তাদের, আর ঠাকুর তো অবশ্যই শারীরিক ভাবে খুবই কষ্ট পেয়েছিলেন, সেটা আমরা হিস্টোরিক্যালি আমরা জানি ওটা। কিন্তু কোনো লোকেরা বুঝতেই পারেনি তাদের পাপটা উনি অপসারণ করে দিয়েছেন, সেই পাপটা উনি নিয়ে নিলেন। সে না বুঝতে পারি ওনার কাছে চলে আসতো। সেই রকম আমরা মায়ের জীবনে তো আমরা দেখতে পাচ্ছি, মা কিন্তু শুধু
চরণামৃত খাইয়ে উনি ঠিক করে দিলেন। একটি মেয়ে, একটা ইয়ং মেয়ে কিছুদিন ধরে আসছিল না, তো মা কিন্তু একটু মানে চিন্তা করলেন সেই মেয়েটির জন্য। তারপর বললেন একটু দেখে আয় তো কোথায় কি হলো তার। তারপরে ওরা জানলো তার একটা এক্সিমা হয়েছে, সেই এক্সিমার জন্য সে বাইরে আসতে চাইল না। তো স্কিন এক্সিমাটা তো ভেরি টেরিবল ডিজিজ। তো সেটা শুনে মা বলছে না না তাকে খবর দাও, তাকে একবার আসতে বলো এখানে। মা তখন উদ্বোধনে ছিলেন। তো ওই এলো, মায়ের কথাটা শুনে খুব ভোরবেলা চলে এলো মায়ের কাছে। মা তাকে চরণামৃত খাওয়া, পুজোর যে চরণামটা একটা ছোট্ট শিশিতে দিয়ে তাকে বলছেন ডেইলি 2 ড্রপ তুমি সকালবেলা খাবি। তারপরে ও ঠিক হয়ে গেল, এক্সিমাটা চলে গেল, অ্যান্ড শি কেম। এরকম আমরা দেখছি দে আর নট অনলি দে আর রিমুভিং দ্য সিনস ফ্রম আস। ওই যে সিনের জন্য যে রকম আমাদের একটা দুঃখ কষ্ট হয়, সেই কষ্টটা ওরা দূর করে দেয় উইথ সাম টাইপ অফ ফিজিক্যাল মেথডস। এটা হচ্ছে চরণামৃত, হচ্ছে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি অনেক জায়গাতে দেখেছি। এইবার আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে চরণামৃত দিয়ে। আমি কোনো জায়গাতে যেখানে পুজো হয় সেখানে এটা আমার কাছে ছোট্ট একটা কৌটো আছে, সেই কৌটোতে আমি চরণামৃত ভরে নিয়ে আমি ঘরের মধ্যে রাখি। তো এইবার চেন্নাইতে থাকার সময় আমার গলার খুব অসুবিধা হলো, যেটা গলা থেকে শব্দ বেরোচ্ছিল না, অথচ আমার লেকচার আছে নেক্সট ডে। আমি শুধু 3 বার চরণামৃত খেলাম, নেক্সট ডে মাই গলা বিকেম এভরিথিং নর্মাল। তো এটা আমি নট ফর স্মাইলিং আই এম টেলিং, ইটস অ্যাকচুয়ালি ইট হ্যাপেন্ড। তো চরণামৃতের মধ্যে তার উপরে যদি শ্রদ্ধা থাকলে আর ভক্তি থাকলে আর বিশ্বাস থাকলে অবশ্যই ওটা হয়। তো মায়ের বিশ্বাসটা দেখলাম চরণামৃতের মধ্যে, কত পাপী তাপীদের নিয়ে এলো তাদের জন্য, আর উনি নিজেকেও তো। এনিওয়ে, দ্যাট ইজ দ্য আনাদার স্টোরি। তব কথামৃতম यस्यान दैट तप्त जीवनम कविभिरीडितम कल्मषापहम श्रवण मंगलम। लेट अस कम टू श्रवण मंगलम. श्रवण मंगलम, Chandrani, can you tell me any example? মহারাজ, মায়ের জীবনী থেকে যে মানে ব্যাঙ্গালোরে যখন মা গিয়েছিলেন, মায়ের কথা, তারা ভাষা সেখানকার ভক্তরা বুঝতে পারতেন না এবং মাও তাদের কথা বুঝতে পারতেন না, কিন্তু তারা বলতেন যে মায়ের কাছে বসে থেকে, এবং তারা বলতেন যে তাদের মধ্যে সব প্রশ্নের উত্তর তারা পেয়ে গেছেন। তো মায়ের সেই কথাতে, বা কৃষ্ণ কিশোরের কথাতেও যেটা আছে যে কৃষ্ণ কিশোরের সেই যখন জল তৃষ্ণা পেয়েছিল এবং তিনি খুব আচারী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন, তো কিন্তু উনি জল চাইলেন, তখন সে বলে আমি জাতিতে মুচি। তখন কৃষ্ণ কিশোর বলেন যে তুই একবার শিব বল, তাহলেই তুই শুদ্ধ বলে, এবং অত আচারী ব্রাহ্মণও তিনিও সেই জলটা সেই মুচির হাত থেকে খান। তো এইগুলো শুনলে আমাদেরও মনে একটা ভক্তিভাব জাগে যে নামের মাহাত্ম্য, নামের উপরে বিশ্বাসটা জাগে। কারেক্ট। শ্রবণ মঙ্গল মানে শুনলেই এটা আমাদের মঙ্গলকারী হয়, এইরকম বচন এই কথামৃতের মধ্যে আছে, অনেক জায়গাতে আছে। সঙ্গীতা। মহারাজ, আমার মনে হয় আমাদের রামকৃষ্ণ মিশন যে সৃষ্টি করলেন স্বামীজি, এই যে উনি একটা মিশন তৈরি করলেন, এইটাও তো শ্রবণ মঙ্গলম। ঠাকুরের কাছ থেকে উনি যে জীবে দয়া নয়, জীবে শিব জ্ঞানে জীব সেবা, এই কথাটা যে শুনেছিলেন ঠাকুরের কাছ থেকে, ওই বেসিসেই তো উনি আজকে তৈরি করলেন। ভেরি গুড, ভেরি গুড। দ্যাটস আ ভেরি নাইস পয়েন্ট which I never thought of. আজকে আমি নতুন একটা কথা শুনলাম তোমার কাছ থেকে। থ্যাংক ইউ। শ্রবণ মঙ্গলম স্বামীজি শুনতে পারলেন তো, তারপরেই তো উনি বললেন। আজকে আমি যা শুনেছি, এটা যদি ভগবানের কৃপা হয়, এটা সারা দুনিয়াকে আমি জানাবো বললেন, এটাই করলেন উনি। শ্রবণ মঙ্গলম। Anybody else?
এনিওয়ান? আমাদের শ্রীমা মহেন্দ্রনাথ গুপ্ত উনি যখন ঠাকুরের কাছে এসেছিলেন এবং প্রথমে উনি শুনেছিলেন যখন ঠাকুরকে দেখেছিলেন যে অনেককে সেই ওনার উপদেশ দিচ্ছেন, তখন ওনার মনে হয়েছিল যে কোন ঋষি উপদেশ শুনে। আচ্ছা, আমি ঠিক তোমার হাফটা কথা আমি শুনতে পেলাম না, কারণ কেটে কেটে এলো বলে। আমার মনে হচ্ছে তুমি বলছো শ্রীমা যখন এসেছেন প্রথমবার, তখন উনি বাইরে থেকে দাঁড়িয়ে দেখছেন ভিতরে ঠাকুর যিনি কথা বলছেন, যেন চৈতন্যদেব এসে বসে আছেন, যেন সুখদেব এসে বসে আছেন, এরকম উনি পেলেন। সেটাই বলতে চাও? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ভেরি গুড, কারেক্ট। সো সেটাই, এই যে ঠাকুরের বচনামৃতটা আমরা পড়ি, আমরা পড়লে কত রকম যেটা প্রয়োজন আছে দেখুন বাব, এটা কত রকম ফল আসে এটাতে আমাদের এমন একটা জীবনীতে, আমাদের পার্সোনাল লাইফে আমরা দেখতে পারি কোনো সময় এমন করে হতে পারে যেটা কি করব কি না করব আমি বুঝতে পারছি না, আমি এটা ডায়লমাতে থাকি। সেই সময় কথামৃত খুলে যখন পড়া যায় তখন ওটাতে একটা সলিউশন যেটা পাওয়া যায়। এটা রিসেন্টলি আমাকে একজন ভক্ত বললেন, তো উনি একটা জায়গাতে উনি যেতে চাইলেন, অথচ ছেলেটি বলছে যাবে না। এখন ওনার যাবার ইচ্ছা হয়েছে, ওটা যেতে হবে আর যাবে না। তো এটা নিয়ে একটা কনফিউশন হয়ে একটা খুব কষ্ট ছিলেন। তখন উনি ছেলেকে বললেন, দেখো আমি কথামৃত খুলে দেখব, সেখানে তুমি চল, এই যে চল কথাটা যদি থাকে আমি যাব। তখন ও মেনে, ছেলেটি বললো ঠিক আছে বললো। তখন ওর সামনেই কথামৃতটা বার করে কথামৃত পাঠ করে তারপরে র্যান্ডম পেজ খুলে ও পড়তে লাগলো, সেখানে চল কথাটা এসেছিল। ব্যাস, ও বললো না আর তোমার কথা আমি শুনবো না, ঠাকুরের কথাটা শুনবো। যেহেতু উনি চল বলে দিলেন, ব্যাস আমি বলে উনি চলে গেলেন। সবকিছু মঙ্গলই হলো তার সেই যাত্রায়। সেটাই বললেন উনি, মহারাজ এটা এই শ্রবণ মঙ্গলম আমরা বলি, তো এটা we can even while reading, এটা reading also it gives a mangal to us. আর অনেকে তো এটা বিশ্বাস করে, অনেক ফ্যামিলিতে আমি দেখতে পাচ্ছি এই কথামৃতটা তাদের পুজোর রুমের মধ্যেই থাকে, অন্য আলমারির মধ্যে, বই আলমারির মধ্যে থাকে না, সেখানেও রাখা যায়, কিন্তু পুজোর ঘরেই রাখে ওরা গিয়ে ওখানে ডেইলি পড়ে। স্বামীজির, স্বামী ভাস্করানন্দজির নাম সম্বন্ধে আপনারা শুনেছেন। উনি আমেরিকাতে হেড ছিলেন ফর মেনি ইয়ার্স ইন সিয়েটল সেন্টারে। সিয়েটল থেকে কেউ আছে এখানে? কেউ নেই বোধহয়। ইউএসএ থেকে কেউ আছে? তো সিয়েটল সেন্টারে লাস্ট টাইম একজন মহিলা ছিলেন, তৎপদম গ্রুপে উনি এসেছিলেন। তো সিয়েটল থেকে উনি এসেছিলেন, সেই লোকটি সেটা বলছিলেন। তো উনি স্বামী ভাস্করানন্দ মহারাজ নিউজিল্যান্ডে এসে পৌঁছেছেন। একজন কাপল, হোয়াইট কাপল, তাকে বললো আপনি আমাদের বাড়িতে আসুন, আপনি এখানে থাকবেন, কালকে আপনাকে পৌঁছে দেবো যেখানে লেকচার দেবেন আপনি। ঠিক আছে বলে উনি ওদের বাড়িতে চলে গেলেন। ওখানে উনি দেখে অবাক এই জন্য, ঠাকুরমা স্বামীজির বড় বড় ছবি রাখা আছে। তখন ওই ছেলেটিকে জিজ্ঞেস করছেন, তোমরা কি করে ঠাকুরের ভক্ত হলে, কোন সেন্টারের সঙ্গে তোমাদের যোগাযোগ? তখন ও বলছে, না আমার বাবার সময় এটা হচ্ছিল। আমার বাবা, আমরা যখন ছোটবেলাতে আমি আমার বোন এই বাড়িতে ছিলাম, বাবা একবার আমেরিকা গিয়েছিলেন। উনি গিয়ে একটা বই দোকানে উনি দাঁড়িয়েছিলেন, তখন ওই যে সেলস গার্ল একটা বই নিয়ে এসে তাকে দিল হাতে, দিস ইজ এ নিউলি পাবলিশড বুক, রিসেন্টলি ইট হ্যাজ কাম ফ্রম ইন্ডিয়া বলে আমার বাবার হাতে দিয়ে দিল। উনিও ওই না কিনলে একটু লজ্জা মতো ফিল করেছেন বোধহয়, তখন টাকা দিয়ে ওটা কিনে নিয়েছেন। কিনে নিয়ে সেই বইটা হচ্ছে গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। সেই বইটা উনি ওনার বেডরুমে রেখে উনি ভুলেই গেছেন। 2 years ওভার হি হ্যাজ নট টাচড ইট। সেই সময় একদিন রাত্রে উনি দেখছেন ওই টেবিলের উপর থেকে একটা ছোট্ট একটা লাইট, একটা প্রকাশ, একটা ছোট ছোট করে বেড়ে যাচ্ছে। ওটা দেখে উনি একটু ভয় পেলেন প্রথমে, তারপর স্ত্রীকে জাগিয়ে বলছেন, দেখো এরকম লাইট একটা দেখছি, তুমি কি দেখতে পাচ্ছ? তার স্ত্রী বলছে, না আমি তো কিছু দেখছি না। না তুমি একটু হ্যালুসিনেট করছো, শুয়ে পড়ো।
বলে ও শুয়ে পড়লো। কিন্তু ইনার তো ঘুম আসছে না, উনি ওই টেবিলের দিকে তাকিয়ে আছেন, ওই লাইটটা বড় হয়ে পুরো ঘরটা ভর্তি হয়ে গেল। সেই লাইটের মধ্যে যেমন বইতে যে ঠাকুরের ছবিটা প্রিন্টেড হইল, সেই রকমই ছবিটা ওই লাইটের মধ্যে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে ঠাকুর বলছেন, তাকে ইংরেজিতে বলছেন, ইউ ব্রট মি অল দ্য ওয়ে ফ্রম US, বাট ইউ নেভার ওপেন্ড বলে বলছেন। তখন আমার বাবার একটা জ্ঞান হলো, বুঝলেন, আরে আমি এই বইটা তো আনলাম, এই বইটা তো কোনোদিন পড়া হয়নি। নেক্সট ডে থেকে রাত্রিবেলা খাওয়ার পরে আমি, আমার মা, আমার বোন, আমরা তিনজনকে আমাদেরকে বসিয়ে আমার বাবা ডেইলি 2-3 পেজ পড়তেন। তো স্বামীজি আপনার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই, নিয়ারলি 12 times I have gone through this book, this Gospel of Sri Ramakrishna, because the same thing we are still following in my family also. Now my father and mother both have passed away, they are no more, but I am practicing that because that was taught to me by my father. And Shravana Mangalam, see how wonderful. If you hear this one word anywhere, when I was in South Africa, one man came and he said, I wanted to meet you and tell you. He said, what is that? I was going by bus and I came down. So one gentleman was standing in the bus stop and he extended to me a small book, the Gospel of Sri Ramakrishna থেকে কিছু কিছু টিচিংস দেওয়া আছে। ওটা 10 পেগ রামকৃষ্ণ বলে একটা বই, সেই বইটা দিয়েছে আমাকে, ওটাই আমি পড়ি। দ্যাট বুক হ্যাজ চেঞ্জ মাই লাইফ বলছে। তারপরে আশ্চর্য দেখো কিভাবে ঠাকুরের এই কথাটা, তার যে বচনগুলি, তার বাণীগুলি কত আমাদের চেঞ্জ করতে পারে। ইয়েস, দ্যাট ইজ ওয়ান থিং। সো শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম, এই কথাটা কিন্তু অর্থটা হলো শ্রবণ মঙ্গল করছি মহারাজ, শ্রবণ মঙ্গল। এই জন্য বলছে, এই যে মডার্ন ডেসে এই যে অনলাইন সৎসঙ্গ যেটা হচ্ছে, সেটাতে অনেক সৎসঙ্গ আমরা অ্যাটেন্ড করছি, আর সেই সময় আমরা নিশ্চয়ই শ্রবণ করছি। এই শ্রবণ মঙ্গলম আমাদের আবশ্যক হচ্ছে, এটাতে কোনো সন্দেহ নেই। লাস্ট হচ্ছে শ্রীমদ আততম। শ্রীমদ আততম তার মানে কি, এই যে শ্রী শব্দটা আছে, এই শ্রী শব্দটা অনেক রকম মিনিং আছে। আপনার সংস্কৃত গ্রামের বইতে দেখবেন, ওটাকে 20-21 ওয়ার্ডস দেওয়া আছে। শ্রী মানেটা কি, শুধু একটা নিধি এই অর্থেই বোঝা যায় না। শ্রী মানে ভালো গুণ যেটা থাকলে সেটাও শ্রী বলা হয়। লক্ষ্মী শ্রী বলি আমরা, তো সেই শ্রীটা অ্যাড করা হয়, ওই লক্ষ্মী থাকা। এইরকম অনেক জায়গাতে আপনি শ্রী কথাটা অ্যাড হয়। So Sri meaning that it is, Sri means there are so many good qualities, noble qualities. So Srimad বলে যাদের এই শ্রীটা থাকছে, মানে শ্রী কোয়ালিটিস যাদের সঙ্গে আছে, তার নামের আগে আমরা যখন বলার সময় শ্রীমদ বলি। আর যার সঙ্গে যদি মেয়ে হয় তখন তাকে শ্রীমতী বলি। শ্রীমতী মানেটা কি, শ্রী গুণগুলি তার মধ্যে আছে, যাকে শ্রীমতী বলা হয়। তো সেই রকম এই যে শ্রী কথাটা শ্রীমদাতম, তো শ্রী দিচ্ছে। তো ঠাকুরের কথাটা আমি শুনলে কিংবা আমি পড়াশোনা করি, তখন আমাকে শ্রী আমার আসবে। কি রকম শ্রী আপনারা মনে করছেন? এটা কি টাকা না অন্য কিছু? মহারাজ জ্ঞান, শুদ্ধ ভক্তি, আধ্যাত্মিক বুদ্ধি, ভালো বুদ্ধি, চৈতন্য ঠাকুর পেয়েছিলেন, শুদ্ধ ভক্তি, মনে ভক্তি মহারাজ, নিষ্কাম ভক্তি, শুদ্ধ ভক্তি। Very good. So all these are coming under Sri. মানে যতটা গুণ আছে, ভালো গুণ যেটা বলা হয়, সেগুলি সব শ্রীর মধ্যে আসে। সেই জন্য আমাদের নির্বিশেষে আমার কোনো প্রবলেমই নেই, আমাদের শ্রী আসছে বটে। আমাদের জীবনের মধ্যে আমরা যদি অ্যানালাইজ করে দেখি, তখন বোঝা যাবে অনেক রকম শ্রী যেটা ছিল
বিশ্রী যেটা বলি আমরা বাংলাতে ওটা ইউজ করি, বিশ্রী, এটা বিশ্রী ভাবে এটা ছিল বললো এরকম করে। সো দ্যাট মিনস শ্রী বিহীন, শ্রী নেই ওখানে, সেই কথার মধ্যে যার কথার মধ্যে শ্রী নেই সেটা বলতে বিশ্রীত হবে, বিগত শ্রী সেটাকে বিশ্রী বলা হয়। সো শ্রী বিহীন, সে শ্রী বিনা যেটা বলা হয়, তো সেটা আমরা দেখছি ধীরে ধীরে আমাদের জীবনের মধ্যে অনেক রকম শ্রী অ্যাড করা হচ্ছে ঠাকুরের ভক্ত থাকাকালীন। এটা আমরা আমরা নিশ্চয়ই অনুভব করে যাচ্ছি আমরা। তো এখানে ঠাকুরের মন্ত্রটাই আমরা নিয়ে নিচ্ছি। দেখুন, এটা শুধু ওনার কথাটা পড়ার জন্য নেই, আমরা ওনার কাছে ভক্ত হিসাবে এসে তার নামের একটা মন্ত্রটা যখন পেয়ে আমাদের মধ্যে অনেকগুলি গুণ বাড়ছে। তো আমি অনেক ভক্তদের কাছ থেকে শুনেছি, মহারাজ আমি দীক্ষা নেবার আগে এরকম ছিলাম, কিন্তু দীক্ষা নেবার ওর 5-6 বছর হয়ে গেছে, এখন আমার মধ্যে কিছু সলিড চেঞ্জেস আমি বুঝতে পারছি, এই কথাটা বলছি। তার মানে এটা কি, ওই শ্রীটা ইজ বিং অ্যাডেড টু হার আর টু হিম, তো এটা চলে যাচ্ছে এটা। মহারাজ আমরা আনন্দ পাচ্ছি ঠাকুরের কথা শুনতে করতে, এটা আমরা খুব আনন্দ করে ঠাকুরের বই পড়ছি, শুনছি, খুব আনন্দ পাচ্ছি। মহারাজ যেখানেই তো ঠাকুরের ছবি দেখি বা যেখানেই দেখতে পাই সেখানেই তো মনটা প্রচন্ড আনন্দ হয়ে যায় যে এখানে ঠাকুরকে দেখছি। কারেক্ট কারেক্ট এক্স্যাক্টলি। সে না, সেই আনন্দ কথাটা 6 পয়েন্ট, ওটা নেক্সট পয়েন্ট। প্রথমে যে শ্রী কথাটা শেষ করি। এই যে শ্রীটা, এই যে শ্রী এটা তো শেষ হলো। তো ভালো ভালো যেটা গুণ আছে, যেটা আধ্যাত্মিক নৈতিক গুণগুলি, সেইগুলি এক একটা করে আমাদের অ্যাড হচ্ছে, এটা আমরা বুঝতে পারছি। নাও লাস্ট হচ্ছে ভুবি গৃহণন্তি এ ভূরিদা জনাহা, দিস ইজ দ্য 6th কোয়ালিটি। ভূরিদা জনাহা, এই জন মানে এই যে লোকেরা, কিরকম লোকেরা, তোমার কথা যারা শুনছে, তোমার স্টোরি চরিত্র যারা শুনছে, কিংবা তোমার বাণী যারা শুনছে, তারা এই জানাহা, এই লোকেরা ভূরিদাহা, তারা ফুললি স্যাটিসফাইড, একদম মনটা ভর্তি হয়ে গেল তাদের। ভূরিদা, এত প্লেজার তাদের, সেটা মন ভরে গেল, বলা হয় না ভূরিদাহা, মন ভরে গেল। তো কি জন্য ভরে গেল? ঠাকুরের নামটা তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে, স্প্রেড করছে। এখন আমাদের ভক্তদের কাছে কেউ যদি নতুন আনজান লোক আসে, কিংবা বাস স্ট্যান্ডে দেখা হোক, কিংবা রেলওয়ে স্টেশনে দেখা হোক, কিংবা কোনো জায়গাতে দেখা হোক, আমরা ঠাকুরের সম্বন্ধে কিছু না কিছু বলবই। এটা আমি অনেক ভক্তদের কাছ থেকেও শুনেছি, তারা এটা বলে, ঠাকুরের নামটা একবার বলে দিই, তারপরে ওর মধ্যে যা হবে হবে, আমাদের কোনো চিন্তা করার নেই। তো অনেক লোক প্রথমবার আমরা ওই ভক্তের কাছ থেকে ঠাকুরের নামটা শুনেছি। আমাদের যে রিট্রিট হয় না, রিট্রিটে আসার লোকেরা বলে, মহারাজ আমি তো কিছুই জানতাম না, রামকৃষ্ণ মিশন সম্বন্ধে কিছুই জানতাম না। অথচ একজন ভক্ত বললেন, why don't you come to retreat? তো আমি রিট্রিটে এলাম। তো এখানে এসে আমি দেখছি ঠাকুরের সম্বন্ধে অনেক কিছু কথা আমি শুনতে পারছি। তার মানে দেখুন, যারা ভূমি গৃহণন্তি, যারা এই ভূমির মধ্যে, এই পৃথিবীতে যারা স্প্রেড করবে, ঠাকুরের নামটা নিয়ে যাবে, তারা ভূরিদাহা, তারা তাদের মনটা ভর্তি হয়ে যায়। কি দিয়ে ভর্তি হয়? আনন্দ দিয়ে ভর্তি হয়ে যায়। সেই আনন্দটা তারা পাচ্ছে। যে ঠাকুরের কথাগুলি বলেছেন স্বামীজি। তো চন্দ্রানী একটা পয়েন্ট আমাকে বলেছিল এর আগে, যেটা ওয়েস্টে যখন স্বামীজি ছিলেন, ঠাকুরের সম্বন্ধে তো উনি বেশি বলেননি, কিন্তু ওনাকে যখন ইন্ডিয়াতে আসার পরে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি ঠাকুরকে প্রচার করো না কেন, তখন স্বামীজি বলছেন, ঠাকুরের কথাগুলোই তো আমি বললাম, ওটা কি আলাদা অন্য কথা কি বলেছি? আমি ঠাকুর যেটা আমাকে শিখিয়েছিলেন সেই কথাটাই বলেছি, শুধু উইথ দ্য কাভারিং অফ বেদান্ত, ব্যাস। সেই জন্য এটা রামকৃষ্ণ বেদান্ত বলা হয়। আমাদের একটা সেন্টার আছে বেনারসে, ওটা আমাদের যে বেনারসে যে সেবাশ্রম আছে না, সেবাশ্রম পাশে একটা মঠ সেন্টার আছে। সেই মঠ সেন্টারের নামটা হচ্ছে রামকৃষ্ণ বেদান্ত মঠ। কিছু কিছু বেদান্তীরা এসে
মাঝে মাঝে আমাদের স্বামীদেরকে দেখা করে ওরা জিজ্ঞেস করে এটা কি বেদান্ত, তো একটাই আমরা শুনেছি, আবার রামকৃষ্ণ বেদান্ত বলে একটা আলাদা বেদান্ত আছে নাকি বলে ওরা এসে একটু আর্গিউ করে আর কি। তখন ওদের বুঝাতে হয় তখন রামকৃষ্ণ বেদান্তটা কি। এই জেনারেল শঙ্করাচার্য বেদান্তের কাছ থেকে রামকৃষ্ণ বেদান্ত কোন কোন পয়েন্টে ডিফারেন্স করছে এটা বুঝাতে হয়। তখন ওরা বুঝে নিল তো আচ্ছা আচ্ছা ঠিক আছে রামকৃষ্ণ বেদান্ত বলে ওটা মেনে নিল। এইরকম করে ওই যে কথাতে রামকৃষ্ণ সম্বন্ধে আমরা যতটা বলবো, যাকে যাকে বলবো, সেটাতে একটা আনন্দটা আমরা বিতরণ করছি। এই আনন্দের বিতরণটা আমরা কেন আমরা করব না? আমি যখন আনন্দ পাচ্ছি এটা অন্যদেরকে দিলে কি অসুবিধা আছে? এই জন্য আমরা আনন্দটা আমরা বিতরণ করবোই, এটাই। সো ভুরিদা জানাহা। So with these 6 points আজকে যেটা আমরা ডিসকাস করলাম, এখন another 5-6 minutes I have got, up to 10 minutes time I have got. তোমাদের যদি টাইম থাকলে তোমরা কিছু বলতে পারো, so that I will have some feedback from you. If you want to add something, কোনো পয়েন্টের ওটা অ্যাড করতে পারো। মহারাজ প্রণাম নেবেন, আমি দিল্লি থেকে সীমা বিশ্বাস বলছি। একটু আগে যে প্রসঙ্গটা এসেছিল, মা সীতাকে রামজি বলেছিলেন অগ্নি পরীক্ষা দেওয়ার জন্য, তা সেটা কেন সীতা মাকে বলা হয়েছিল এবং এটা ওদের কেন হলো না, শুধু সীতা মাকেই কেন দিতে হলো? ওদের মানে অন্য কারদের রামজি লক্ষ্মণজি সবাই তো রাক্ষসের সম্পর্কে এসেছিলেন, রাক্ষসের সম্পর্কে তো ওনারাও এসেছিলেন, তো তাহলে ও ছিল ভেতরে, সীতাকে নিয়ে গেছিলেন না, রামচন্দ্র তো রক্ষা করতে এসেছিলেন। রামের সঙ্গে লক্ষ্মণ ছিল, সঙ্গে সাথে ছিল, কিন্তু সীতা তো অপহরণ করা হলো না সীতাকে। সে ঠিক আছে, কিন্তু অগ্নি পরীক্ষা দেওয়ার কারণটা কি হলো? না না ঠিক আছে, তুমি বলে দিলে তো খুব সর্বসাধারণ ভাবে অপহরণ হলো বললাম, ঠিক আছে বলে দিলে, সে তো ঠিক নেই তো। সে অপহরণ হয়েছে সে তো জানি, কিন্তু অগ্নি পরীক্ষা কেন দিতে হয়েছিল? সেটাই বলছি, সেটা একটা কারণ থাকতে পারে। তোমাকে আজকাল যে সিভিল লস আছে সেটা নিয়ে আমরা রামায়ণকে জাজমেন্ট করাটা ঠিক হবে না। সেখানকার কালে কিরকম একটা মানে পতিব্রতার যে নিয়ম যেটা ছিল সেইগুলি এটা খুব হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে রাখা হয়েছিল। ইভেন অর্ডিনারি লোকেদের মধ্যে সেটা নাও থাকতে পারত, কিন্তু যেটা রাম, যেটা একটা দেশের রাজা, তার স্ত্রী যেটা কুইন, রানী, দেশের রানী, আর দেশের সবাই প্রজাদের জন্য সে মাতা, সেই মাতা সীতার জন্য যে স্ট্যান্ডার্ড যেটা আছে সেই স্ট্যান্ডার্ডটা তুমি অর্ডিনারি স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্প্যারিজন কোনোদিন করতে পারো না। সেই জন্য ওই স্ট্যান্ডার্ডের মধ্যে হাইয়েস্ট স্ট্যান্ডার্ড যেটা বলা হয় এইটা আগুন দিয়ে তাকে আসতে হলো। এখন এটা নিয়ে অনেক রকম বিচারও আছে। এখন আমরা যেটা ভাবছি একটা আগুনটা জ্বালিয়ে সে আগুনের মধ্যে ও ঢুকে বেরিয়ে এলো, তার শরীরের মধ্যে কিছু হয়নি, সেই রকম তা নেই। সেই রকম একটা অর্থটা ওটা হচ্ছে লিটারাল মিনিং বলা হয়। যে কোনো আমাদের পুরাণে দেখবে কিংবা এই কাহিনীগুলিতে কি হয়, অনেক লিটারাল মিনিং নেবার মতোই শব্দটা ইউজ করেছে, কিন্তু লিটারাল মিনিংটা ওখানে নেই। কিছু আধ্যাত্মিক মিনিং একটা আছে, সেটা বুঝাবার জন্যই এটা বলা হয়। এখন এই অগ্নি হচ্ছে একটা, আমি বললাম না, পিউরিফিকেটরি মেথডস এর মধ্যে এটা আদিকাল থেকে এটা চলে আসছে। অগ্নিকে দিয়ে আমরা এই যে শরীরকে আমরা কিভাবে পিউরিফাই করি, অগ্নির হাতে আমরা দিয়ে দিই, তখন একদম পুরো শরীরটা ভস্ম হয়ে গেল। সেটাও পিউরিফিকেশন অফ দ্য বডি and it becomes ashes. So the Agni is being used from time immemorial, from Vedic time onwards. এই অগ্নিটাই আমরা আবাহন করি। তোমাদের আমরা হোম যখন করি, তোমরা হোমের পাশে বসে তোমরা যে মন্ত্রগুলি যদি শুনতে থাকলে তোমরা বুঝতে পারবে ওই অগ্নিকে আমরা আবাহন করি। এই যে বৈদিক মেথড অফ হবন হচ্ছে, সেটা দিকে আমরা তান্ত্রিক মেথড অফ হবনটাও ঢুকিয়েছি বলে আমাদের হবনটা একটু আলাদা। কিন্তু নর্থ ইন্ডিয়াতে তুমি যদি যাবে, তুমি তো দিল্লিতে আছো, ওখানে যে পণ্ডিতরা যে হবন করে তারা কিভাবে হবন করে, অগ্নিকে একটা দূতের মতো ভাবছে। অগ্নিকে ও তোমার হাতে আমি তোমার দিয়ে দিচ্ছি, এই হবিষ্যটা দিচ্ছি তোমাকে, তুমি এটা নিয়ে গিয়ে ইন্দ্রের হাতে পৌঁছে দাও। মানে হি ইজ এ মেসেঞ্জার,
Agni was a messenger. Why he was chosen as messenger? Because Agni, whatever impurity I give to him, he will make it purified. So purification is একটা চিহ্ন হচ্ছে Agni. Purification একটা চিহ্ন হচ্ছে water. Water নিয়ে আমরা সিঞ্চন করি, সেটা তো এগুলি তো on the process of purification. So before Dika, আমাদের গুরু মহারাজ আমি বললাম যে রামচন্দ্র যে প্রজাবৎসল রাজা ছিলেন, উনি রাজাদের সন্তুষ্টের জন্য এটা করেছিলেন, বলেছিলেন সীতামাকে। কিন্তু সীতামা যে সত্যি, উনি তো সতীলক্ষ্মী, উনি প্রমাণ করার জন্য যে আমি সত্যি সতীলক্ষ্মী, তাই উনি ঝাঁপ দিয়েছিলেন। সবাই মানুষকে একটু শুদ্ধ করা যায়। আমরা শ্মশান থেকে এসেও গরমে হাত দিই, যখন আরতি করে তখনও মাথায় হাত দিই, শুদ্ধিকরণই তো করেন। সেই জন্যই তো মা তো নিজেই শুদ্ধ, কিন্তু মা আমরা বাইরে থেকে যখনই আসি অগ্নিতে হাত দিয়ে তারপরে আমরা আসি, শ্মশান থেকেই আসি, তাই আরতি থেকেই আসি। যখনই বলতে থেমে গেছেন না, ওই 3-4 জন বললে না, আমিও ঠিক বুঝতে পারছি না কে কি বলছে, যে পয়েন্টটা আমি বুঝতে পারছি না। তো আমার কথাটা হচ্ছে রামায়ণের মধ্যে অনেক রকম সমস্যাগুলি আছে। আমরা জিজ্ঞাসু বলে একটা গ্রুপে আমি মাসে একবার যাই, ওখানে রামায়ণ নিয়ে বহু চর্চা হয়েছিল একবার। তো সেটাতে বোঝা যায় রামায়ণের অনেক প্রশ্ন আমাদের আছে ঠিকই, কিন্তু এটা লিটারালি নেওয়া কি দরকার আছে, এটাই আমার প্রশ্ন। বাকি যে 90.9% রামায়ণের বাকি সব আমার সম্মত, এই একটা পয়েন্টে আমার সম্মতি যদি নাও হয়, ওটা লিটারালি নেওয়ার কি দরকার আছে? তারপরে এই যে স্টোরিগুলিতে বলছি, এই স্টোরিগুলি দ্যার আর সামথিং মোর, একটা মিনিং থাকতে পারে যে মিনিংটা এখনো আমরা আবিষ্কার করতে পারিনি। এইভাবে আমরা একটু হাম্বল ভাবে রামায়ণকে আমরা কেন অ্যাপ্রোচ করতে পারবো না, instead of finding fault in Ramayana? এটা হচ্ছে আমার এটা আউটলুক। আমি রামায়ণকে এইভাবে দেখি। আমি রামায়ণের মধ্যে আমার যে ইন্টেলেকচুয়ালি আমি যদি দেখি, রামায়ণের অনেক জায়গাতে আমার সম্মতি নেই, এটা বলা যেতে পারে, কিন্তু আমি ওটা বলতে সাহস করব না। কারণটা কি? ভয় নেই আমার। কারণটা কি? রামায়ণের মধ্যে অজস্র জিনিস, অনেক জিনিস আমার সম্মতি আমাকে ভালো করেছে, আমার দেশকে ভালো করেছে, আমাদের লোকেদের ভালো করেছে। সেই রকম রামায়ণ একটা গ্রন্থটা, তার মধ্যে কিছু জিনিস যদি অবুঝ থাকি, ওটাতে কি অসুবিধে? তার মানে এখন পর্যন্ত আমি বুঝতে পারিনি, পরে হয়তো আমি বুঝতে পারবো। এখন ঠাকুরের কথামৃতটা আমি লাস্ট 53 ইয়ার্স ধরে পড়ছি। আমি প্রথম অ্যাজ এ স্কুল স্টুডেন্ট যখন পড়লাম, সেই মিনিংটি আমার কি আজকে আসছে? তা তো নেই। অনেক জায়গাতে ঠাকুরের বাণীগুলি নতুন একটা মিনিং আমাকে আনিয়ে দেয় কিনা বলুন, আপনাদের জীবনে হচ্ছে তাই তো। যেহেতু আপনার এক্সপিরিয়েন্সটা বাড়ছে, সেই অনুযায়ী আমাদের আন্ডারস্ট্যান্ডিংটাও বাড়বে। সেই জন্য রামায়ণের মধ্যে এমন কোনো জিনিস আছে যেটা সেই এক্সপিরিয়েন্সের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং বাড়াবার সেই স্থিতিটা আমি এখনো পৌঁছেনি বলে আই অ্যাকসেপ্ট রামায়ণ অ্যাজ এ প্রপার বুক। মহারাজ, আমার একটা প্রশ্ন ছিল, করব? একজন বলুন। আমি স্বরূপা বলছি, বলবো প্রশ্ন? হ্যাঁ মহারাজ, কথামৃত প্রতিদিন যেমন আমরা পড়ি, তাহলে কি তার সঙ্গে আমাদের আর কোনো সদ্গ্রন্থ পড়ার প্রয়োজনীয়তা আছে, বা যদি থাকে তাহলে কেন আছে? কথামৃত তো একটা নিজেই স্বয়ং সম্পূর্ণ একটা সদ্গ্রন্থ হিসাবে আমরা ভাবি। কারেক্ট। আচ্ছা, এখন তোমার মতে যে সব মানুষরা কি একরকম মেন্টাল টেন্ডেন্সিস হয়, তখন এই প্রশ্নকে আমি বলবো আর কোনো গ্রন্থ পড়ার দরকার নেই। তা তো নেই দুনিয়াতে, তা তো আমরা দেখছি না। তো তোমার মতে কি সবাই? তো অনেক লোক আছে তারা কিন্তু আনন্দ পেতে চাই পড়তে। আনন্দ মানেটা কি? কারোর কোনো গ্রামের দিকে আনন্দ পেতে চাই, কারোর দিকে ওই যে লিটারারি ভ্যালুটার জন্য পড়তে চাই। তুমি জানো কিছু প্রফেসর তামিলনাড়ুতে তারা কম্ব রামায়ণম সম্বন্ধে বক্তৃতা দেন, 2.5 hours বক্তৃতা দেন। সেখানে একটা আউন্স ভক্তি নেই ওদের। ওরা ক্লিয়ারলি বলে আমাদের রামের প্রতি, সীতার প্রতি, হনুমানের প্রতি
কোনো ভক্তি নেই, কিন্তু লিটারারি ভ্যালুটাই উই ভ্যালু ইন দিস বুক বলে ওরা খম্বরাম অ্যান্ড খম্বর যেভাবে লিখেছেন যেটা লিটারারি ভ্যালু সেটা নিয়েই বলে ওরা। তার মানে দেখো বহু রকম লোক আছে যারা অন্য অন্য গ্রন্থটা পড়তে চাইবে, ওদের মনটা যদি চাইলে পড়ুক না। কেউ যদি বিবেক চূড়ামণি পড়তে চায় ডেইলি পড়ুক, কেউ যদি ভগবদ্গীতা পড়তে চায় পড়ুক, কোনো অসুবিধা নেই। যে কোনো গ্রন্থ পড়তে চাইলে পড়তে পারবে, কিন্তু যাদের কথামৃত পাঠ শুরু হয়ে গেল, কথামৃত পাঠ করবে, যাদের ঠাকুরের প্রতিটা 100% বিশ্বাসটা এসে গেল, যেটা বিলিফ না, আমি বলছিলাম না, নট ফেইথ, ফেইথ যেটা শ্রদ্ধা, শ্রদ্ধা এসে গেল, তাদের কথামৃত ইজ এনাফ। এই মতটা আমিও পোষণ করছি, সেই জন্য অন্য গ্রন্থ পড়া দরকার নেই। এখন ঠাকুরও বলছেন নিজেকে মারতে গেলে একটা ছোট্ট পিন ইজ এনাফ, কিন্তু আরেকজনকে মারতে গেলে তখন একটা সোয়ার্ড দরকার আছে, একটা প্রোটেক্টিভ ওয়েপন্স দরকার আছে। সেই জন্য এইগুলো তো তুমি দেখো, এখন তোমাকে যদি বলা হয় কালকে আমাদের মঠে এসে তুমি একটা বক্তৃতা দাও, তখন তুমি শুধু কথাবার্তা নিয়ে বলতে পারবে? তোমাকে একটু অলংকার ওখানে দিতে হবে, কিছুটা অন্য অন্য গ্রন্থ থেকে কোটস আনতে হবে। প্রণাম মহারাজ। নমস্কার। আরেকজন মহারাজ, আমাদের এন্ডে রামকৃষ্ণ শরণম একটা আছে, মানে ওই টাইমের মধ্যে। ঠিক আছে, আমি 5টা অবধি তোমার কাছে আছি, সেই জন্য আমার চিন্তা নেই। আমার চাটা হবে 5টার সময়, till the time I am with you. So you can keep the last 5 minutes. Hey, you can ask them. ওরা তো বাঙালি তো, হ্যাঁ, তো এখানে বসতে পারবে, you can ask them. No, they can understand. So till that time we can, no problem. If there is no question, no remarks, no observation. হ্যাঁ মহারাজ, মহারাজ আপনি বললেন যে ওই পয়েন্টটা বললেন যে কলমা শাপহম, তো ওখানে ঠাকুর নটি বিনোদিনীকে যে কৃপা করলেন, কি অদ্ভুত কৃপা। Yes, very good. That's a very good example. Thank you for reminding that. Yes, নটি বিনোদিনী তে কত রকম, সে তো সামনে আসতে চাইল না প্রথমে যখন ঠাকুরের কাছে, কিন্তু তারপরে জোর করে তারপরে একটা ছেলের বেস্ট ধরে তো চলে এলো, সেই তো নটি বিনোদিনী। Yes মহারাজ। Yes, yes, correct. তো সেটা দেখো কি রকম ঠাকুরের যে খেলাটা, কারেক্ট, দ্যাট ইজ এ ভেরি গুড এক্সাম্পল। মহারাজ ক্ষেত্রীর এক্সাম্পল তো আছে, বিবেকানন্দের যেটা করেছে ক্ষেত্রীতে। ক্ষেত্রীতে সেই এক্সাম্পলটা কি এক্সাম্পল বলো তো? যেটাতে নর্তকী নাচের জন্য এসেছিল, বিবেকানন্দ মানে ওপরে চলে গেছিলেন এবং তারপর নিজের কনসেন্স ফেরাতে নিজের নিচে এসেছিলেন, এবং very got changed in her life and she never danced again. তো সেটাই আর কি। Yes, that is one side, and from Swamiji's side also there was a transformation. Jamuna Bai. From Swamiji's side also there was a transformation. ওই নর্তকীর সাইডেও correct. Maharaj, I have to ask you one more thing. Maharaj, we talk about Sri Mo and all this, but I believe, in my personal opinion, I believe Keshav Chandra Sen has got enormous contribution in spreading the name of Thakur, because unless he published in his newspaper, nobody knew about him. So exactly. The English people and all the people, even Vivekananda came due to that only. Exactly. So this is what I believe, that his contribution is the first, which is not talked about so much. That's what I feel. Yes, Keshav Chandra Sen. You see, Keshav Chandra Sen was his contribution to spread of Ramakrishna's name. You know, Burida Janaha. In that way, he's very good. It's very good example, as you told. It is not very much given importance in our lore, I should say. I don't know about importance, but it's not much talked about. So that's not much talked about. Yes. Yeah, that is true. কিন্তু কেশব সেনের যে অবদানটা ঠাকুরের নামটা নিয়ে যেতে বা লোকেদের কাছে, মানে সাধারণ লোকেদের কাছে নিয়ে যেতে, ওটা খুব একটা বড় অবদান ছিল। সেটা আমরা হয়তো ওভারলুক করছি। এই জন্য
এই জন্য ঠাকুর কেশবকে বলছেন একটা 2 petals of rose is there, of kamal, lotus fall is there, 6 petal lotus is there, 8 petal lotus is there, 16 petal lotus is there. He says Keshav Sen is like 16 petal lotus. ওখানে উনি থেমে থাকতে পারতেন, থামিয়ে যেতে পারতেন, কিন্তু থামেননি তো উনি। উনি আবার নরেনকে দূরে দেখছেন, নরেন এসে বসলো ও ঘরের মধ্যে, সে তো ছিলই না, ও বাইরে ছিল, ও ভিতরে এসে বসলো, তাকে দেখে উনি বলছেন নারায়ণ এসে গেছে, নারায়ণ ইজ 1000 পেটাল লোটাস বলে। কোথায় কেশব সেন, কোথায় নারায়ণ, তুমি দেখবে। কিন্তু হিস্ট্রি হ্যাজ প্রুভড হোয়াট শ্রী রামকৃষ্ণ হ্যাজ কনক্লুডেড ওয়াজ কারেক্ট, তাই না? We don't talk much about Keshav Sen, but we talk about Vivekananda. Because Vivekananda has eclipsed, so to say, of the stalwarts of his time when he was a student. Those people who were stalwarts at the time, they all have been eclipsed by Vivekananda later. But as you say, it is good that we should talk about Keshav Sen also. In Tatpadam group, we will take up Keshav Sen's life. We'll discuss that. মহারাজ বলছি, আমরা যেমন ভাবি যে মানে এটা তো সীমাও ভাবতেন যে পড়াশোনা করলেই জ্ঞানী হওয়া যায়, কিন্তু ঠাকুর তো পুরো উল্টে দিয়েছেন, বললেন যে না, ঈশ্বর লাভ যে করবে সেই হচ্ছে জ্ঞানী, তাই না? মাকে বলছেন না, শ্রীমাকে উনি বলছেন তুমি কি বড় জ্ঞানী, হ্যাঁ জ্ঞানী কে সেটা বুঝাচ্ছেন ওকে। তো দেন ফার্স্ট টাইম শ্রীমা অলসো আন্ডারস্ট্যান্ডস that what is meaning by meant by জ্ঞানী। তো সেই জন্য এটা কারেক্ট। এই যে আমরা পড়তে পারি অনেক, আমি সেই জন্য বললাম, স্বরূপকে বললাম না সে উত্তরে, যেটা অনেক রকম আমাদের টেন্ডেন্সিস আছে, সেই অনুযায়ী আমাদের স্পিরিচুয়াল লাইফটা পড়বে। তো আমি যদি ভক্তি মার্গে যদি যেতে চাই, তো আমার মনে ওই রকম মনের ভাব না থাকলে ভক্তি মার্গে আমি যেতে পারবো কি? পারবো না। সেই জন্য নিজস্ব একটা প্যাটার্ন আছে মাইন্ডের মধ্যে, সেটা কি এটা বুঝতে হবে। কোন যোগটা, এই 4টি যোগের মধ্যে কোন যোগটা আমার জন্য সুটেবল, এটা বুঝতে হবে। বুঝে নিয়ে তারপরে একটা পথ যদি অবলম্বন করলে তখন সহজ হয়ে যায়। তবে মহারাজ পড়াশোনার দরকার আছে এই জন্য যে জ্ঞান মিশ্রিত ভক্তি তবেই হবে না, আমরা তো জানতে পারবো না কোনটা সৎ কোনটা অসৎ, সেই জন্যই আমাদের জ্ঞান নেওয়ার জন্যই পড়াশোনার প্রয়োজন দরকার আছে। সেই জন্য পড়াশোনার উপরে আমরা জোর দিই, আমরা সবাইকে বলি এটা পড়ো ওটা পড়ো, আর ক্লাসেস গুলি নেওয়া হয় বিভিন্ন গ্রন্থ নিয়ে, সেগুলি এই কারণের জন্যই। মহারাজকে অনুরোধ করবো কি, মহারাজ আমরা রামকৃষ্ণ শরণামটা করে নি, তারপরে যদি কারুর প্রশ্ন। তারপরে না, সেটাই শেষ। আমার এখানে গেস্ট এসেছে ব্যাঙ্গালোর থেকে। ঠিক আছে মহারাজ, তাহলে আমি রামকৃষ্ণ শরণামের জন্য আমি লালিদিকেই দিল্লি থেকে অনুরোধ করবো রামকৃষ্ণ।